প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। এই দিবসটি পালিত হয় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করে। প্রতি বছর এই দিবসটিকে পালন করা হয়। এই বছর এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে টেকসই উন্নয়নের জন্য ব্রডব্যান্ড বাংলাদেশ প্রেক্ষিত নিয়ে আমরা আলোচনা করব বিশ্বব্যাপী। আমাদের সাথে তিনজন অতিথি আছেন। এই তিনজনই যারা আপনারা তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন বা যোগাযোগ রাখেন, তারা তিনজনই আপনাদের কাছে খুবই পরিচিত। আমার ডানে আছেন মোস্তফা জব্বার, যিনি বাংলাদেশের তথ্য প্রযুক্তির সমান বয়সী, যার অভিজ্ঞতা একদম আমরা বলতে পারি যে তার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে আজকে এসেছে। এবং নজরুল ইসলাম খান, উনি এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, কিন্তু অ্যাক্সেস টু ইনফরমেশন A2I খুব পরিচিত টার্ম বাংলাদেশে। এই বিভাগটিকে একদম হাতে ধরে উনি দাঁড় করিয়েছেন এবং সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন, যাতে এখন বাংলাদেশের অনেক মানুষ এই উপকার পাচ্ছে। শুরুর দিকে যেটাকে এক ধরনের আমরা পাগলামি মনে করছিলাম যে এটা কি সম্ভব কিনা, নজরুল ইসলাম খান সেই অসম্ভবকে সম্ভব করেছেন। আছেন গিয়াসউদ্দিন আহমেদ, সাবেক সচিব এবং BTRCর ভাইস চেয়ারম্যান। আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে। এবং আমরা যে আজকের যে প্রতিপাদ্য বিষয় টেকসই উন্নয়নের জন্য ব্রডব্যান্ড, এটা আমি একটু আপনার কাছ থেকে শুরু করব। এই প্রতিপাদ্যটা নির্ধারণ তো ইন্টারন্যাশনালি হয়েছে, বাংলাদেশ প্রেক্ষিতটা কিভাবে ইম্পর্টেন্ট এই ব্রডব্যান্ডের উন্নয়নের সাথে, টেকসই উন্নয়নের সাথে ব্রডব্যান্ডের যোগাযোগটা কি? প্রতিপাদ্যের আগে বলি, আজকে আপনি বলেছেন ইতিমধ্যে 17ই মে 2014 আজকে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এই দিবসটি আজকে 149তম বারের মতো পালিত হচ্ছে সারা বিশ্বব্যাপী 193টি দেশে ITUর সমন্বয়ের মাধ্যমে। প্রতি বছর একটা প্রতিপাদ্য বিষয় থাকে, যেমন গত বছর ছিল সড়ক নিরাপত্তার উপর, এই বছর হয়েছে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ব্রডব্যান্ড ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়নের জন্য ব্রডব্যান্ড প্রযুক্তি। ব্রডব্যান্ড আসলে ব্রডব্যান্ডটা কি আগে বুঝতে হবে। ব্রডব্যান্ডটা হচ্ছে একটা উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট, আমরা সাধারণভাবে বলতে পারি। আসলে এটা হচ্ছে একটা সুপার হাইওয়ে। আমাদের যেরকম ঢাকা চিটাগং রোড আছে, আমরা এটাকে বলি হাইওয়ে, তদ্রূপভাবে তথ্য ইনফরমেশন টেকনোলজির সুপার হাইওয়ে ইয়েটা ব্রডব্যান্ড। আমরা ব্রডব্যান্ডের গতি হচ্ছে 1 Mbps এবং তার উপরেরটাকে আমরা গতিকে আমরা ব্রডব্যান্ড বলে থাকি। এর নিচেরটা ন্যারোব্যান্ড। আচ্ছা, ন্যারোব্যান্ডে কী হয়? ন্যারোব্যান্ডে আজকে যেরকমভাবে আমরা গ্রামে পৌঁছতে পারছি, কিছু কিছু উপজেলায় পৌঁছতে পারছি, সব জেলায় পৌঁছতে পারছি, এটা পৌঁছা যাবে না। ব্রডব্যান্ড প্রযুক্তি একটু আগে যেটা বললাম যে অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট, এটা হলে স্বল্প মূল্যে আমরা গ্রামে গঞ্জে মানুষের কাছে পৌঁছতে পারবো। লাভটা কি হবে? লাভটা হবে হবে মানুষ বিশ্ব তথ্য প্রযুক্তির সাথে, বাংলাদেশের তথ্য প্রযুক্তির সাথে পরিচিত হবে। আজকে যেমন করে ইউনিয়ন পর্যায়ে তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য, কৃষি এবং বিদেশে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করা, এই ধরনের সুবিধাগুলো পাচ্ছে। এবং কি যেমন আজকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, এখন তাৎক্ষণিকভাবে পাচ্ছে। এগুলো এত বেশি সম্প্রসারিত হবে যে মানুষ, গ্রামের মানুষ ঘরে বসে অল্প মূল্যে ইন্টারনেট ব্যবহার করে সারা পৃথিবীকে তার হাতের কাছে পাবেন, নাগালের মধ্যে পাবেন। এতে জ্ঞানের বহর যেরকম বাড়বে, মানুষের অ্যাওয়ারনেস বাড়বে, মানুষ আরও বেশি সচেতন হবে এবং সার্বিকভাবে প্রত্যেকটি সেক্টরে মানুষের কাজে লাগবে। এবং আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি 2021 সালের মধ্যে, এই সমস্ত কাজকর্ম সব কিছু কিন্তু সেদিকে ধাবিত। জি, আমি একটু আপনার কাছে জনাব গিয়াসউদ্দিন আহমেদ যেটা বললেন যে গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়া, সেই কাজটি আপনি ইতিমধ্যে অনেক দূর এগিয়ে নিয়েছেন। এবং এই বর্তমান সরকারের যে স্লোগান ডিজিটাল বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমি যদি একদম ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ দিই যে আপনার অনেক অনেক অবদান আছে। সেই অভিজ্ঞতাটা একটু আপনার কাছে শুনতে চাই যে গ্রামেগঞ্জে পৌঁছার অবস্থা। আমি শুরুতে বলছিলাম যে আপনি যখন শুরুতে এমন একটি প্রজেক্টের কথা বলছিলেন, তখন অনেকেই বলছিল যে এটা পাগলামি, বাংলাদেশের মতো দেশে এটা হবে না। কিন্তু আপনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে এটা হয়েছে এবং ভালোভাবে হয়েছে। আপনার অভিজ্ঞতাটা একটু শুনিয়ে যে আমরা গ্রামেগঞ্জে ইন্টারনেট বা ডিজিটাল বাংলাদেশের সুফল কতটুকু পৌঁছে দিতে পারলেন? আমরা এর আগে কাজ করেছি সরকারি সেবাটাকে পৌঁছে দেওয়া, অনয়ে বলা যেতে পারে। এখন আমরা কাজ করছি যে সরকারকে সর্ববিরাজমান করা, যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে যে কোনো ডিভাইস দিয়ে, কম্পিউটার বা মোবাইল দিয়ে সেবাগুলো পাওয়া যাবে। সেটাও কিন্তু ওয়ান ওয়ে, কিন্তু টু ওয়ে হচ্ছে তখনই যখন মোবাইল ফোনের মাধ্যমে ফিডব্যাকটা দিতে পারবে। কিন্তু এগুলো হচ্ছে সরকারি সেবার ব্যাপার। কিন্তু এই সেবাগুলো নিতে হলে কিন্তু আমাকে একটা
মোবাইল ফোন কিনতে হয়, মোবাইল ফোন কোম্পানিকে আমার টাকা দিতে হয়, মাসে মাসে আমার টাকা দিতে হয়, তাহলে আয়েরও একটা বিষয় আছে। সেজন্য এখন কাজ করছি কিভাবে জব ক্রিয়েশন করা যায়, কিভাবে স্বকর্মসংস্থান করা যায়। সেই জন্য আমরা প্রথমে ফ্রিল্যান্সার বানাচ্ছি। তো ফ্রিল্যান্সার একটু লো ইনকাম গ্রুপ, এবং ইতিমধ্যে আমাদের দেশে প্রায় 5 লাখ ফ্রিল্যান্সার কাজ করছে। আমরা জেলাতে প্রশিক্ষণ দিয়েছি, এখন উপজেলাতে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের প্ল্যান, আমরা ইউনিয়ন পর্যন্ত এই প্রশিক্ষণ দিয়ে মিলিয়ন মিলিয়ন ফ্রিল্যান্সার বানাবো। কিন্তু এখানে শেষ না, ফ্রিল্যান্সার থেকে এরপরে আবার এখন কাজ করছি এন্টারপ্রেনিউর বানানোর। তারা একটু হাই ইনকাম গ্রুপ হবে, এবং আমরা সারা জীবন প্রশিক্ষণ দেবো তা কিন্তু নয়। এদের ভিতর থেকে কিছু এন্টারপ্রেনিউর তৈরি হয়ে যাবে, তারা অন্যদেরকে প্রশিক্ষণ দেবে। অর্থাৎ ব্রডব্যান্ড সাস্টেনেবলের যে কথা বলা হচ্ছে ওইটাও কিন্তু সাস্টেনেবল হবে। দ্বিতীয় একটা বিষয়, তাহলে ইনকামের একটা বিষয় আছে। তৃতীয় আর একটা বিষয় আছে, শুধু ইনকাম হলে হবে না, তাদের এগুলো সহজলভ্য হতে হবে। টাকা আছে কিন্তু আরো সস্তা হলে ভালো হয়, আরো জব ক্রিয়েট করা যায়। আমাদের প্রায় 5,000 কোটি টাকার মোবাইল ফোন আমদানি করা হয় বা এই ধরনের ডিভাইস। আমরা যদি দেশে এই কাজটা করতে পারতাম, অ্যাটলিস্ট এই কেজিংটাও করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের অনেক কর্মসংস্থান হতো, অনেক সস্তা হতো। আমরা মোস্তফা জব্বার ভাইয়ের সাথে কথাবার্তা বলছি, আমরা মনে করছি আমরা নামবো এই দিকে। তাহলে এই যে একটা দিক, তাহলে এই সবগুলোই কিন্তু ব্রডব্যান্ডের সাথে জড়িত। আমি জানি না আইটিইউ কিভাবে প্রতিপাদ্য বিষয়টা ঠিক করেছে, কাকতালীয় হয়তো, আমাদের জন্য খুব এবার মানে বাংলাদেশের জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটার জন্য আমি মনে করি যে অসাধারণ একটা ম্যাচিং, মানে স্লোগানটা মনে হয় এবার আমাদের জন্য করা হয়েছে, আমাদের জন্য মনে হয়েছে আমার কাছে। তো আমি আসলে ডিমান্ড তৈরি করছি যে এই ব্রডব্যান্ডের। তো ব্রডব্যান্ড আমরা যদি আরো পেতাম, গ্রামে গঞ্জে সব জায়গায় দিতাম। সত্যি বলতে কি আমরা কিন্তু অনেক দেশের চেয়ে আমরা পিছনে আছি এই ব্রডব্যান্ডের ক্ষেত্রে। ব্রডব্যান্ড যদি 10% মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে জিডিপি 1.38%, ইয়েস 1.38%, এবং এটা বাড়ানো এখন কোনো অসুবিধা না। কেন অসুবিধা না? মানুষ কিন্তু সাংঘাতিক সচেতন হয়েছে। আমাদের এখন যেটা দরকার, আর একটা কাজ আমরা করছি, স্কুলে এডুকেশনের দিক থেকে আমরা আগাচ্ছি। আপনারা জানেন মাল্টিমিডিয়া ক্লাসরুম নামে একটা মডেলই আমরা ইনোভেট করেছি। সুতরাং স্কুলেও কিন্তু চাহিদা তৈরি হয়ে গেছে। এখন এই ব্রডব্যান্ডটা সাপ্লাই দেওয়া, কিন্তু আমরা দেখছি যে এখনো কিন্তু যথেষ্ট দাম বেশি আছে। যদিও আমরা ইসের দাম কমিয়েছি, কিন্তু আমরা দেখছি যে আপনারা দাম কমালেও মানে ভোক্তা পর্যায়ে সেইটার কোনো প্রভাব পড়ে না। যারা এটা বিতরণ করেন প্রাইভেট, তারা কিন্তু খুব একটা দাম কমাচ্ছে না। দ্বিতীয় একটা বিষয়, আমাদের পর্যায়ে আমি মনে করি যে যেটা ব্যাকহল আছে সেখানে বিটিসিএল বা অন্য যারা আছে সেখানে কিন্তু, বা সামিট বা ফাইবার এট হোম বা অন্য যারা আছে বাংলা ফোন, এখানে কিন্তু ব্যাকহলের দাম কমানোর অনেক প্রয়োজন আছে, প্রয়োজনীয়তা। ব্যাকহলের দাম না কমালে গ্রাম পর্যায়ে কিন্তু এই দাম কমবে না। ঢাকা থেকে যত দূরে যাওয়া যাবে ততই দাম বেশি। তাহলে এখানেও প্রচুর কাজ করার বিষয় আছে, এবং আমরা যদি সবাই মিলে এই কাজটা করতে পারি, ব্রডব্যান্ডকে পৌঁছে দিতে পারি, তাহলে আমি নিশ্চিত বলতে পারি যে আমাদের যে 10% জিডিপি গ্রোথ, এটা কোনো কঠিন বিষয় না। আমরা কিন্তু একটা প্রস্তুতির ভিতরে নিয়ে এসেছি। আর আমরা আরেকটা কাজ করছি, সেটা করতে পারলে আরো সোনায় সোহাগা হবে। সেটা আমরা ফাইন্যান্স জোগাড় করার চেষ্টা করছি। ইউনিয়নে তো তথ্য সেবা কেন্দ্র হয়েছে 5,000, সেটাতে আমরা টার্ন করাতে চাচ্ছি মিনি বিপিও সেন্টার হিসেবে। তাহলে প্রথমে আমরা ওখান থেকে যে এখন লিটারেসি শিখছে, তারপরে আমরা ফ্রিল্যান্সার বানাচ্ছি, তারপরে এন্টারপ্রেনিউর বানানো হাত দিয়েছি, এরপরে এন্টারপ্রেনিউরকে বিপিও বানানো করার চেষ্টা করছি, বিজনেস প্রসেস আউটসোর্সিং। সেটা ইউনিয়নে আমরা যদি হাই এন্ড কম্পিউটার দিয়ে দিই, ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিয়ে দিই, তাহলে কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো আমরা এখন একটা কাজ করছি, যদিও এটা টেলিকম ডিভিশন থেকে হচ্ছে, কিন্তু আমরা ওনাদের সহযোগী হিসেবে একটা কাজ করছি। প্রত্যেকটা অফিসে, প্রায় 25,000 অফিসে আমরা 2 Mbps কানেকশন দেওয়ার কাজ আমরা করছি, যদি এটা করার কথা ওই জায়গা থেকে। তো সেইটা হলে সব অফিসের কানেকশন হলো, সেবাগুলো হাই স্পিডে পাওয়া যাবে ব্রডব্যান্ডে। কিন্তু জনসাধারণ কিভাবে এই সেবাটা পাবে, তার কাছে তো ব্রডব্যান্ডটা সহজলভ্য করা দরকার, আর্থিক দিক থেকে এবং প্রাপ্তির দিক থেকে। সেই কারণে আমরা বলতে চাই যে যারা মোবাইল টেলকো আছেন, তারা যেন লোকসান হলেও প্রথমে সস্তায় ব্রডব্যান্ডটা, মোবাইল ব্রডব্যান্ডটা দেন, তাহলে গ্রাহক বেস বেড়ে গেলে তখন তাদের লাভ কিন্তু হুবহু করে হবে। আমরা যখন প্রথমে আমরা ব্যান্ডউইথের দাম কমাতে বলেছিলাম, আমরা দেখেছি সরকারি অফিসে প্রচণ্ড বিরোধিতা করেছে, বিটিসিএল এবং সবাই। আমরা রীতিমতো ঝগড়া করেছি, মোস্তফা জব্বার ভাই তার সাক্ষী। এবং তখন বলে এটা করলে লোকসান হবে, আমাদের গ্রাহক কম। আমরা বলেছি তোমরা কমাও, কমালে
গ্রাহক বেড়ে যাবে। এখন যেখানে 10 কোটি টাকা লাভ হতো এখন মনে হয় 100 কোটি টাকারও উপরে লাভ হয়। ঠিক কারণ সেরকম বাজারটা বড় হবে তখন। ঠিক সেরকম আমি আহ্বান জানাবো যে যারা টেলকো আছেন। এক সেকেন্ড আমি আপনাকে মোবাইল, একটু ইন্টারাপ্ট স্যার। করছি। তখন ছিল 1,27,000 টাকা পার 1 MBPS। 2012 সালে করে আপনি নামিয়ে আনতে পারলেন 8,000 টাকায়, অনলি 8,000। এখন স্যার কিন্তু এখন তো 2,800 টাকা। এখন 2800 টাকা 2800 মাত্র। টাকা চলে আসছে। তো আমার যেটা মনে হয় যে মোবাইল টেলকো গুলোকে ওই সাপ্লাইয়ের ডিমান্ডের দিকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ডিমান্ড আমরা ক্রিয়েট করছি, আপনারা ক্রিয়েট করবেন, তারা বাজারটা সাপ্লাই দেবে। এক্স্যাক্টলি ডিমান্ড ক্রিয়েট হয়েছে। তারা যদি একটু নমনীয় হন তাহলে আমরা ভালো কিছু করতে পারবো এবং তাদেরই লাভ হবে আলটিমেটলি। কারণ বাজেটটা তো মাঝে তাদেরই পড়ে থাকবে। আমরা সময়টা যদি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। এটা একটা দিক। দ্বিতীয় আর একটা দিক আমরা মনে করছি আইটিইউ কে আর একটা জিনিসে হাত দেওয়া উচিত। আমরা এখান থেকে আইটিইউর উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে, দেখুন আমি যে মোবাইল ফোনটা নিয়ে এখান থেকে ইন্ডিয়ায় যাই, যে কোনো দেশে যাই, আমাকে রোমিং করতে হয়। কেন করতে হবে? আমি যেখানে যাব অটোমেটিক রোমিং হয়ে যাবে বা একই ধরনের চার্জ হবে, তাহলে সোজা হয়ে যায়। এই জিনিসটা দরকার। তৃতীয় আরেকটা জিনিস ইউরোপিয়ানরা করতে যাচ্ছে, কিন্তু এটা আইটিইউ কে উদ্যোগ নেওয়া উচিত। আমার একটা মোবাইল ফোনে এক এক রকম চার্জার, সারা একটা common দুনিয়ায় চার্জারের কথা নিয়ে একই আলোচনা ধরনের হচ্ছে। চার্জার যদি হয়, তাহলে এই যে প্লাস্টিকগুলো অপচয় হচ্ছে, আর্থিক ক্ষতি হচ্ছে ভোক্তাদের, সেটাও কিন্তু আমি মনে করি আইটিইউ এর দেখা উচিত। এই বিষয়গুলো যদি আমরা আইটিইউর কাছ থেকে পাই, আমাদের যে বিটিআরসি আছে তারা যদি এই ব্রডব্যান্ডগুলো দেখেন, তাহলে আমরা দেখছি দুটা মিলে আমরা অনেক একটা দূর এগিয়ে মাননীয় যাওয়া, প্রধানমন্ত্রী মানে যেটা সত্যি বলছেন, টেকসই উন্নয়ন যেটা সেটা সম্ভব। টেকসই উন্নয়ন সেটা সম্ভব এবং আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশ করা অত্যন্ত সহজ এবং মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে পৌঁছানো অবাস্তব কিছু আমি মনে করি না। জি, জনাব মোস্তফা জব্বার, আমরা দুজনের কাছ থেকে শুনলাম। আমি নিশ্চয়ই জানি যে আপনি অনেক খুশি এবং আনন্দিত হবেন, যে এই কারণে যে মানে আপনি 27 বছর আগে যেই স্বপ্ন দেখে শুরু করেছিলেন, এখন আমরা দেখছি যে এই ডিজিটাল বাংলাদেশের স্লোগান এখন মানে রাষ্ট্রীয় পর্যায়ে সেটা এখন পালিত হচ্ছে। আপনার শুরুর সাথে এখনকার একটু যদি মিলান, তাহলে কেমন লাগে আপনার কাছে? না, বাংলাদেশের একটি সবচেয়ে ভালো দিক যেটা, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ যদি কোথাও কোনো অপরচুনিটি দেখে, কোথাও যদি দেখে যে এই জায়গাটাতে ভালো করার সুযোগ আছে, সেটি খুব দ্রুত গতিতে গ্রহণ করে। এটি আমার 27 বছর আগের অভিজ্ঞতা। যখন আমি কম্পিউটারে কম্পোজ করে পত্রিকা বের করার একটি জায়গা শুরু করেছিলাম, তখন যখন দেখা গেল যে এটি ফটো কম্পোজ যেখানে 1 কোটি টাকা লাগে, সেখানে মাত্র 2 থেকে 3 লাখ টাকা দিয়ে এটা সিস্টেম দাঁড় করিয়ে দেওয়া যায়, পত্রিকা বের করাটা অনেক সহজ হয়ে যায়, সিসারটা বিদায় নিয়ে গিয়ে এত দ্রুত, ইনফ্যাক্ট 87 থেকে 93 এই সময়কালে ইভেন উপজেলা পর্যায়ের যে পত্রপত্রিকাগুলো ছিল সেগুলো পর্যন্ত কিন্তু কম্পিউটারে চলে আসে। ওই শুরুর সময়টা আমাদেরও অভিজ্ঞতা আছে যে Exactly. পত্রিকায় এবং এই যে জায়গাটা, এটা আমি আমাদের প্রতিপাদ্য বিষয়ের ক্ষেত্রে দেখব। বাংলাদেশে কিন্তু যখন 97 সালেও এই মোবাইলের মনোপলি ভাঙা হয়, তখন ধারণা করা হয়েছিল 2010, 11 এরকম সময় গিয়ে হয়তো 20-50 লাখ ইউজার আমরা পাবো। আমরা কিন্তু এটা এখন 11.5 কোটি অতিক্রম করে গিয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতাটা একটি বড় বিষয়। গ্রহণ করতে পারলে এটি দ্রুত প্রসারিত হতে পারে। আমি একটু আসল জায়গাতে আসি, আমাদের ব্রডব্যান্ড যে প্রতিপাদ্য বিষয়গুলোতে। এই জায়গাটাতে কিন্তু আমরা পিছিয়ে আছি শুধু বললে ঠিক হবে না, অনেক বেশি পিছিয়ে আছি। প্রথম ভুলটা আমাদের ছিল 92 সালে, যখন আমরা প্রথম সাবমেরিন কেবলটা আমরা নেইনি, বিনামূল্যে পেয়েছিলাম। ওটা 300 কোটি টাকা দিয়ে পেলাম 2006 সালে। 2006 সালে যখন সাবমেরিন কেবল হয়, তখনও কিন্তু ইন্টারনেট ব্যবহার হতে পারে তার কোনো প্রস্তুতি বস্তুত ছিল না, একেবারেই ছিল না। আমি একদম স্পষ্টভাবে বুঝি 2007-08 সময়কালে একটু নাড়াচাড়া হয়, একটু সচেতনতা বাড়ে এবং 8-এর দিকে চিন্তা করা হয় যে ঠিক আছে, আমরা 3Gর যুগে প্রবেশ করতে পারি কিনা, অর্থাৎ ইন্টারনেটকে আমরা ব্রডব্যান্ডের মধ্যে নিতে পারি কিনা। 96 সালের জুন মাসে আমরা ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম অনলাইন, এবং তখন ভিসেট বসিয়ে দিয়ে 64 kbs এর একটি টার্মিনাল দিয়ে আমরা ইন্টারনেটে মেইল চালাচালি করা ছাড়া বেসিক্যালি আমাদের কিছু করার ছিল না। আমাদের আরেকটি আমি মনে করি পিছিয়ে পড়েছি। 2008-এ যে প্রস্তুতিটা ছিল, 9-10-এর মধ্যে আমরা 3Gর যুগে পা দিতে পারতাম। বিটিআরসি বহু আগে গাইডলাইনটা তৈরি করে দিয়েছিল। মন্ত্রণালয় যদি বিলম্বটা না করতো, তাহলে কিন্তু 2013 না, আমাদের উচিত ছিল 2011-তে আমাদের এই 3Gর যুগে প্রবেশ করাটা। আমরা কিন্তু এই যে পিছিয়ে গেলাম, পিছিয়ে যাওয়ার ফলাফলটা এই দাঁড়িয়েছে যে এখন
এই যে এনআই খান সাহেব যে তথ্য ও সেবা কেন্দ্রগুলো করেছে, আমি গতকালকে ছিলাম নেত্রকোনার পূর্বদলা, একটা ডিজিটাল মেলা হচ্ছিল, সবগুলো স্টলে ঘুরে ঘুরে দেখলাম একটি মাত্র দাবি, স্যার আমি একটা জন্ম নিবন্ধনের ফাইল যদি আপলোড করতে চাই তাহলে বসে থাকতে হয়, বাড়িতে গিয়ে দুপুরবেলা খেয়ে আসতে পারি, আমার ফাইল আপলোড হয় না। কারণ মোবাইলের যে ন্যারোব্যান্ড জিপিআরএস দিয়ে এরা ইন্টারনেট ব্যবহার করে, এটি অসহনীয় যন্ত্রণার মতন একটা বিষয় গিয়ে দাঁড়িয়ে গেছে। ফলে এবং আমার এখনো পর্যন্ত, আমি গিয়াসউদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের শহরের মানুষের কাছে হয়তো ব্রডব্যান্ড পৌঁছে যাবে, হয়তো জেলাগুলোতে এই বছর জুন মাসের মধ্যেই পৌঁছে গেছে, কিন্তু কি ঘটবে ওই গ্রামের তথ্য সেবা কেন্দ্রটিতে? এইখানে একটি পথ আমি জানি এনআই খান সাহেবরা করছেন, ইউনিয়ন পর্যন্ত ফাইবার অ্যাড্রেস কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু ফাইবার অ্যাড্রেস কানেক্টিভিটি দিয়ে তো আসলে জনগণকে সম্পৃক্ত করা কঠিন হবে। এটা অফিসকে কানেক্ট করতে পারবেন, কিন্তু পাবলিক ইউজ করার জন্য যে জায়গাটা দরকার তার জন্য 3G দরকার, এবং 3G যদি পৌঁছাতে হয়, আমি এগেইন বিটিআরসিকে অনুরোধ করব, বিটিআরসি যখন 3G লাইসেন্স দেয় তখন একটা ইউএসও ফান্ড তৈরি করেছে, ইউনিভার্সাল সার্ভিস অব্লিগেশন ফান্ড, 1% অফ দ্য রেভিনিউ বোধ হয়। এই টাকা যদি আপনারা গ্রামের জন্য খরচ না করেন তাহলে গ্রামের মানুষ এই ব্রডব্যান্ডের বেনিফিট পাবে না। মোবাইল অপারেটরদের সম্পর্কে উনি যেটা বলছেন আমি একেবারেই বুঝি, তারা ব্যবসার ক্ষেত্রে সঠিক জিনিসটা বোঝে না। যদি এখন তারা আসলে দাম কমিয়ে দিয়ে আসতো তাহলে কিন্তু আপনি ইউজার বাড়তো, অনেক বেশি লোক আসতো এবং সেবাটা সম্প্রসারিত হতে পারত। যেটা তারা ভয়েস কলে করেছে এটা কিন্তু ইন্টারনেটে করেনি। ভয়েস কলের জায়গাটাতে কিন্তু তারা ওই জায়গাটাতে সাকসেসফুলি করেছে, কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে তারা কি কারণে আমি জানি না ঠিক একটা উঁচু লেভেলটা তৈরি করেছে, এবং এরা কখনো গ্রাম পর্যন্ত যাবে না। জব্বার ভাই, আমি কিন্তু একটা জিনিস মনে করি যে ওই ভয়েস কল এখন ফ্রি করে দিয়ে যদি বলা যায় যে মাসে এত চার্জ দিতে হবে ইন্টারনেট ইউজ করা, ভয়েস কল ফ্রি, ইন্টারনেট তখন কিন্তু বাধ্য হবে আইটি এনফোর্সমেন্ট কিন্তু এইভাবে করতে, এটা না করলে কিন্তু হবে না। যেমন সবাই বলে কি যে ফিলিপিন হচ্ছে এসএমএস এর মানে টেক্সটের হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড হেডকোয়ার্টার। আমি বোঝার চেষ্টা করেছি কেন এটা হলো। আমি যে দেখেছি ভয়েস কলের ওখানে অনেক দাম বেশি, লোকে বাধ্য হয়ে ইউজ করে। সুতরাং আমি মনে করি এখানে ভয়েস কল ফ্রি করে যদি দেয়, বলে যে তোমাকে মাসে এত টাকা দিতে হবে, তুমি ইন্টারনেট ইউজ করো আর না করো, তখন কিন্তু অটোমেটিক সেলস ল কাজ করবে ইকোনমিক্স এর, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, তখন কিন্তু সে বাধ্য হয়ে এটা নিয়ে ঘাটাঘাটি করবে। নজরুল ভাই, আমি কিন্তু গিয়াস ভাই দৃষ্টি আকর্ষণ করি এই কারণে যে প্র্যাকটিক্যালি আমরা আসলে বিটিআরসির দিকে অনেকটা তাকিয়ে থাকি, ট্যারিফ থেকে শুরু করে সবকিছুর ক্ষেত্রে। এবং আমি সত্যি সত্যি বলবো যে একটু আগে যেটা আপনি বললেন যে 1,27,000 টাকা ব্যান্ডউইথের দাম থেকে, আমি নজরুল ভাই এখন 2800 টাকা। আচ্ছা, আমরা কিন্তু লড়াই করে করে 2800 টাকায় নিয়ে এসছি। আমার কিন্তু ইন্টারনেটের দাম সেই অনুপাতে কেন কোনো অনুপাতে কমেনি। এখন যদি তাদেরকে জিজ্ঞেস করি, আমরা কথা বলছি, ওনারা আপনার সাথে এক অনুষ্ঠানের কথা বলেছে, ওরা বলে ভাই ব্যান্ডউইথের দাম মাত্র 5%, কিন্তু এটা তো এক সময় 30% উপরে ছিল, এবং আমরা একটা একাধিক অনুষ্ঠানে মনে আছে আমাদেরকে সবাই এরকম টক শোতে চেপে ধরেছে যে আপনারা কেন কমান না। আমরা এখন কমেছি, আর এখন টক শোতে আসেন না, অপারেটররা এখন আর কমান না। সো এই জায়গাটা আমি প্রথমত যে জায়গাটার উপরে দৃষ্টি পড়বে সেটা হচ্ছে যে আপনি ঢাকা শহর, বিভাগীয় শহর, জেলা শহরে আপনি ব্রডব্যান্ড কানেক্টিভিটি দিয়েছেন, লোক উপকৃত হবে, কিন্তু এই কানেক্টিভিটি আপনি যেই স্বপ্নটা দেখছেন ডিজিটাল বাংলাদেশের, আমি যে লক্ষ লক্ষ আপনার আউটসোর্সিং এর লোককে পাচ্ছি, তাকে জিজ্ঞেস করেন, তার একটাই প্রবলেম, তার নাম হচ্ছে ইন্টারনেট। সে ইন্টারনেটে পায় না, স্পিড পায় না, ইভেন টাকা দিয়ে সে স্পিড পায় না। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় খুব সিরিয়াসলি অ্যাড্রেস করার একটা বিষয় আছে সাংঘাতিকভাবে। এবং আমি বিটিআরসির কাছে অনুরোধ করব যে আপনারা অপারেটরদেরকে বাধ্য করেন যে তোমাকে গ্রামে যেতে হবে, যদিও আপনার লাইসেন্সের শর্ত আছে, এবং এই শর্ত বলবৎ করে তাকে বাধ্য করেন যাতে সে একেবারে গ্রাম পর্যন্ত যায়। দ্বিতীয়ত যে জায়গাটা আছে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশের কথা বলেছি, বাজেট সামনে আছে, আমরা সবাই চিৎকার করে বলি যে ইন্টারনেটের উপরে যে ভ্যাটটা আছে, এই ভ্যাটটা যদি তুলে ফেলা হয় তাহলে কিন্তু কস্টটা অনেক, এবং এটা কিন্তু যথেষ্ট। 15% ভ্যাট এটা খুব মানে সহজ বিষয় না। আমরা কিন্তু বলি যে আপনি মোবাইল কলের উপরে, ভয়েস কলের উপরে ভ্যাট রেখে দেন,
এবং ভয়েস কলের ওই রেভিনিউটা সরকারের থাকুক, কিন্তু ইন্টারনেটকে গ্রো করতে দেন। ইন্টারনেটে গ্রো করতে দিলে আপনি যদি ওই ভ্যাটটা তুলে নেন, আমরা কিন্তু অর্থমন্ত্রীকে রাজি করিয়েছি, ওই দিন তথ্যমন্ত্রী বলেছেন, তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেছেন, সকলে বলেছেন। সো অনুরোধটা এই জায়গাটা যে ব্রডব্যান্ডের প্রসারের সবচেয়ে বড় আরেকটি হাতিয়ার হচ্ছে সরকারের দিক থেকে যদি ভ্যাটটা কমিয়ে নিয়ে কিন্তু আসা হয়, জব্বার ভাই, আমার কিন্তু মনে অপারেটরের হয় দিক থেকে যদি দামটা কমিয়ে নিয়ে আসা হয়, এবং বিটিআরসি যদি এই অপারেটরদেরকে গ্রাম পর্যন্ত নিতে পারে, কিন্তু তাহলে সব স্বপ্ন আমার পুরা কিন্তু হবে। মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখি, ট্যাক্স এটা কমালেও, মানে আমি দেখছি যে কি পরিমাণ ট্যাক্স কালেকশন হয়, কত লোকে গ্রাহক, সেই হিসাবে আমার কমন সেন্সে বলে যে ট্যাক্স কমালেও বড় আকারের গ্রাহক বাড়বে না। গ্রাহক বাড়ার একমাত্র উপায় হবে যে একটু জোর করে সাপ্লাই তাদেরকে দেওয়া। যেহেতু সাপ্লাই নেই, ট্যাক্স কমালেও কি আর না কমালেও কি, জি, জি। আসলে দরকার হচ্ছে আমরা- গ্রামেগঞ্জে সাপ্লাই দেওয়া। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্ব টেলিযোগাযোগ দিবসের আজকের যে প্রতিপাদ্য এবারে সেটি নিয়ে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।